ওকে স্যার, তাহলে আমরা কি করব আজকে হাফ ইয়ারলি এক্সামের জন্য যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো প্র্যাকটিস করব। ওকে, তো হাফ ইয়ারলি এক্সাম হচ্ছে আপনাদের সানডেতে, আজকে হচ্ছে থার্সডে। আমি এখানে আপনাদের জন্য কিছু এমসিকিউ রেডি করেছি, এসকিউ আছে এবং ক্রিয়েটিভ কোশ্চেন আছে। আমরা ট্রাই করব এই ম্যাথস গুলো সলভ করতে, ঠিক আছে স্যার? এখন এই ম্যাথস গুলো যদি আমরা সলভ করতে চাই, এমসিকিউ দিয়েছি আমি এখানে কত 14, আমরা 5 এমসিকিউ একসাথে করে নিয়ে ইনশাআল্লাহ আমরা প্রবলেমগুলো সলভ করছি। আসেন, তো আমরা যদি এখানে প্রবলেমগুলো সলভ করি, এমসিকিউ প্রথম 5টা 5 এমসিকিউ নিচ্ছে এখানে। ওকে, এই হচ্ছে 5 এমসিকিউ। দেখেন স্যার, আমরা সলভ করি। এটা যদি সলভ করতে চাই স্যার, প্রথমে কি বলা হয়েছে, 12 - 7 × 2 - 2 = what? এটা কি এক্সামে ছিল আমাদের? আমরা যে এক্সাম দিয়েছিলাম মনে নেই? আচ্ছা স্যার, আমরা এটা সলভ করছি। আসেন, এটাকে যদি আমরা সলভ করি, এটাকে দিয়ে দিচ্ছি, দেখেন। ওকে, তাহলে আমাদের এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে 12 - 7 × 2 - 2, তাই না স্যার? আমরা জানি স্যার আমাদের মাল্টিপ্লিকেশনের কাজ সবার আগে করতে হয় না স্যার? কিসের কাজ আগে করতে হয়? মাল্টিপ্লিকেশনের কাজ আগে করতে হয়। তাহলে আমরা কি লিখবো স্যার? ব্র্যাকেট আছে কোথায়? 27, সরি আমি ভুল উঠিয়েছি প্রথমেই। 12 - 7 এর ব্র্যাকেট আছে, তাই না? তাহলে 12 - 7। ওকে, তাহলে আমরা এখানে কিসের কাজ আগে করব? এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব। ওকে, আদারওয়াইজ আমরা মাল্টিপ্লিকেশনের কাজ করতাম। 12 থেকে 7 মাইনাস করে কত হয়? 5 মাল্টিপ্লাই 2, এটা দিয়ে দাও -2। 5 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করে 5 2 যা 10 - 2 = 8। তাহলে এখানে রাইট आंसर কত হবে স্যার আমার? বি 8। আসেন স্যার 2 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান ওপেন সেন্টেন্স? নিচের কোনটি আমাদের কিসের এক্সাম্পল? একটা ওপেন সেন্টেন্সের এক্সাম্পল। ওকে, তাহলে স্যার এখানে 2 নম্বরে যে অপশনগুলো রয়েছে দেখেন আপনি, এখানে ওপেন সেন্টেন্স কোনটা হবে 2 নম্বরে? এখানে যদি আমরা ওপেন সেন্টেন্স খুঁজতে চাই, এই 2 নাম্বারটা একটু দেখেন, আমি একটু লেখার মধ্যে। আচ্ছা, এটা কি পুরোটা দেখা যাচ্ছে স্ক্রিনে? ফাইন। আসেন স্যার, এরপরে আমরা যদি 2 নাম্বারটা করতে চাই, 2 নম্বরে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান ওপেন সেন্টেন্স। স্যার আপনারা জানেন, যদি আমরা ওপেন সেন্টেন্স তৈরি করতে চাই, শুধু নিউমেরিক্যাল ডিজিট থাকলে হবে না, শুধু নাম্বারগুলো থাকলে হবে না, সেখানে কি থাকতে হবে? আননোন একটা লেটার থাকতে পারে, তাই না স্যার? যদি আননোন লেটার থাকে তাহলে সেটা হবে আমার কি সেন্টেন্স? ওপেন সেন্টেন্স। আর আননোন কোনো লেটার যদি না থাকে তাহলে সেটা কি হবে? ম্যাথমেটিক্যাল সেন্টেন্স বা ক্লোজ সেন্টেন্স, যাই বলি না কেন, ঠিক আছে? সো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে ওপেন সেন্টেন্স। তার এখানে আমাদের ওপেন সেন্টেন্সের एग्जांपल কোনটা হবে? বি নাম্বার a * 4 = 16। ক্লিয়ার? কারণ এখানে কি আছে? একটা আননোন লেটার আছে। এরপর আসছে স্যার, আমি এটা কিন্তু ইউটিউবে দিয়ে দেব, আমি আজকে দিয়ে দেব। হ্যাঁ, দেখেন স্যার, এরপরে যেটা বলবো স্যার 3 নাম্বারটা। 3 নাম্বার, 35 pens are divided equally among a student, so each gets 5 pens. Clear? আমি যদি স্যার এখানে বলি, if I say 35 pens are divided, 35 pens ডিভাইড করে দেওয়া হলো ইকুয়াল ভাবে among how many students? among a students. If I told you we have divided 35 pens among 7 students, তাহলে 35 আগে লিখতে হবে, ডিভাইড দিয়ে 7টা পরে দিতে হবে না স্যার? এখানে এই 7 এর পরিবর্তে আছে কি আমার? a। তাহলে আমরা কি লিখবো স্যার? 35 ডিভাইডেড বাই কি স্যার? 35 ডিভাইডেড বাই a, মানে নাম্বার অফ দা স্টুডেন্ট দিয়ে পেনকে ডিভাইড করতে হবে। তাহলে রেজাল্ট আসবে কত স্যার? each one will get 5। তাহলে কি হবে? 35 ডিভাইডেড বাই a = কত স্যার? এটা b, ঠিক আছে? তারপরে আসি স্যার, দেখেন 4 নাম্বারটা, ইচ আইটেম ওর্থ 5 টাকা, মানে একটা আইটেমের প্রাইস হচ্ছে কত টাকা স্যার? 5 টাকা। ওকে, দেখেন ইচ আইটেম ওর্থ 5 টাকা has a color price of 28 টাকা। হুইচ সেন্টেন্স? এটা আসলে কি বোঝালো বলো তো? ইচ আইটেম ওর্থ 5 টাকা has a color price of 28 টাকা। হুইচ সেন্টেন্স? এটা ভুল আছে 4 নাম্বারটা। হ্যাঁ,
4 নাম্বারটা স্কিপ করো, মেবি এটা লিখতে ভুল করেছি বা যে টাইপ করেছে সে ভুল করেছে। আচ্ছা, এটা আমি সাইডে রেখে বোর্ডটা ক্লিন করে নিচ্ছি। আসেন স্যার, তারপর 5 নাম্বার, দেয়ার ওয়ার 20 কেজি পটেটোস, কতগুলো পটেটো রয়েছে? 20 কেজি পটেটোস ইন আ স্যাক, একটা বস্তায় আমার পটেটো রয়েছে 20 কেজি। আফটার সেলিং 15 কেজি, সেল করা হলো কত কেজি? 15 কেজি। তো 20 কেজি থেকে যদি আমরা 15 কেজি সেল করে দেই, উই হ্যাভ 20 কেজি পটেটোস বাট উই হ্যাভ সোল্ড আউট 15 কেজি পটেটোস, তাহলে রিমেনিং কত কেজি পটেটো থাকবে? 5 কেজি। এখানে বলা হয়েছে আপনার 5 কেজি মোর পটেটোস আর কেপ্ট, তাহলে আরো 5 কেজি মোর পটেটো কি করা হলো? রাখা হলো। হাউ মেনি কেজি পটেটোস আর নাও ইন দা স্যাক, তাহলে এই স্যাক্সের মধ্যে বা এই স্যাকের মধ্যে কত কেজি পটেটো আছে? 10 কেজি। কত কেজি হবে? আমি বলি 10 কেজি, দুইটা মানে যে কোনো একটা অ্যান্সার হবে, ঠিক আছে? অর্থাৎ প্রথমে আপনার স্যাক্সের মধ্যে পটেটো ছিল 20 কেজি, 15 কেজি সেল করা হলো, থাকবে কত কেজি আমার? 5 কেজি। তোমার 20 কেজি থেকে 15 কেজি যদি আমরা সেল করে দেই, আচ্ছা আমার কত কেজি এখানে? 20, সেল করব কত? 15 কেজি, রিমেনিং কত? 5 কেজি। এরপরে বলেছে 5 কেজি মোর পটেটোস আর কেপ্ট, সেখানে আরো 5 কেজি এক্সট্রা পটেটো রাখা হলো। মোর মানে কি? আরো এক্সট্রা পটেটো। তাহলে ক্যালকুলেশন অনুযায়ী আমার কাছে পটেটো ছিল 5 কেজি, এরপরে মোর পটেটোস আর কেপ্ট 5 কেজি, সো 5 প্লাস 5 ইন টোটাল 10 কেজি পটেটোস। কথা বুঝতে পেরেছি? আলহামদুলিল্লাহ। এরপরে আসবো আমরা কত নাম্বার স্যার? 6 নাম্বার। ওকে, 6, 7, 8, 9, 10 এতটুকু আমরা নিয়ে বোর্ডে নিয়ে যাচ্ছি, যদি সব ঠিকঠাক থাকে আল্লাহর রহমতে। ওকে, আসেন স্যার। এই তো ঠিক আছে। আর টাস্ক ইজ কমপ্লিটেড বাই 8 পিপল ইন 5 ডেজ, একটা টাস্ক কমপ্লিট করতে বলেছে কতজনকে? ইজ কমপ্লিটেড বাই 8 পিপল, তাহলে বাই 8 পিপল, 8 পিপল দ্বারা একটা টাস্ক কমপ্লিট করা হচ্ছে কত দিনে স্যার? ইন হাউ মেনি ডেজ? 5 ডেজ। কোশ্চেন, হাউ মেনি পিপল আর নিডেড টু কমপ্লিট ইট ইন 2 ডেজ? আমরা এখন 5 ডেতে আমাদের এই টাস্কটা কমপ্লিট করব না, আমরা 2 ডেজের মধ্যে টাস্কটা কমপ্লিট করতে চাই। Clear? So we want to complete the task in 2 days. So how many people are needed বা how many workers are needed? কতজন লোক লাগবে, তাই না স্যার? সো আমাকে এখানে ক্যালকুলেট করতে হবে কি how many people are needed. So number of the people. So number of the people will be in the right side. ইউনিটারি মেথডে যেটা ক্যালকুলেট করতে সেটা রাইট সাইডে থাকে না স্যার? তাহলে এই সেন্টেন্সটাকে যদি আপনি রাইট সাইডে দেন যে a task is completed by 8 people in 5 days, তাহলে আমরা কি লিখবো? in 5 days a task is completed by 8 people। লিখতে পারবো না স্যার? তাহলে in 5 days আমি লিখছি এখানে, এটাকে একটু ওপাশে দিয়ে দেই, দেখেন এটা বেশি বড় হয়ে গেছে। ওকে, কি লিখবো স্যার? in 5 days a task is completed by how many people? by 8 people, people people। ইউনিটারি মেথডে প্রথমে 1 এর ভ্যালু ক্যালকুলেট করতে হয় স্যার, তাই না? সো in 1 days হবে না, in 1 day। স্যার দেখেন 5 ডেজ একটা টাস্ক কমপ্লিট করতে পিপল হবে কতজন স্যার? 8। বাট আমি 5 ডেজে কাজটা কমপ্লিট না করে আমি 1 ডেতেই করতে চাচ্ছি, একদিনের মধ্যে আমি কাজটা শেষ করব। আই ওয়ান্ট টু কমপ্লিট দ্য ওয়ার্ক জাস্ট ইন 1 ডে। সো আমার ওয়ার্কার বা পার্সন বেশি লাগবে না কম লাগবে? পিপল বেশি লাগবে। তাহলে 1 ডে দ্য টাস্ক, ওই কাজটি ইজ কমপ্লিটেড বাই, কমপ্লিট করা যাবে বা হয় 8 মাল্টিপ্লাই বাই কত হবে স্যার আমার? 5 people। ক্লিয়ার স্যার? আমাকে কি ক্যালকুলেট করতে হবে বলুন তো? how many people are needed to complete the work in 2 days? 2 days ক্যালকুলেট করতে হবে না? তাহলে স্যার আসছে আমরা in 2 days, 2 দিনে the task is completed by, স্যার
ওয়ান ডেতে কমপ্লিট করতে হলে মানুষ একটু বেশি লাগবে, পিপল বেশি লাগবে, উই নিড মোর পিপল। বাট ইফ উই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক ইন 2 days, নট ইন 1 day, the third sentence is compared by the second sentence. এই সেন্টেন্সটা ঠিক তার আগের সেন্টেন্সের সাথে কম্পেয়ার করা হবে। সো একদিনে একটা টাস্ক কমপ্লিট করতে যে পিপল লাগবে, 2 days এর ওই টাস্কটা কমপ্লিট করতে তার চেয়ে কি লাগবে, কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে না। একদিন অল্প সময়, সময় কম, টাইম ইজ লেস, নাম্বার অফ দ্য পিপল উইল বি ইনক্রিজ। অল্প সময়ে কাজ করবে, বেশি লোক লাগবে, বেশি সময় নিয়ে কাজ করব, অল্প মানুষ লাগবে। কথা বোঝাতে পেরেছি? তাহলে একদিনে যদি আমি একদিনের মধ্যে আমি কাজটা শেষ করব, তাহলে আমার পিপল লাগবে কি, আমার বেশি, মোর পিপল, সো মাল্টিপ্লাই। আর যদি একদিনে না করি, যদি 2 days এ করি, তাহলে 1 day থেকে 2 days এ 2 দিন, একদিনে কাজ করার চেয়ে যদি আমি 2 দিন ধরে কাজ করি, তাহলে একটু লোক কম লাগবে না বাবা? সেটাই। তাহলে in 2 days the task is completed by 8 multiply 5 divided by কত স্যার? 2। এটাও করতে পারতে, 5 এর যে 40, তো 40 কে 2 দিয়ে ডিভাইড করলে কত হবে? 20 পিপল। কথা বুঝতে পারো নাই? ধরো তোমাদেরকে আমি একটা প্রজেক্টের কাজ দিয়েছি, সেই প্রজেক্টের কাজ যদি তুমি একা একা করো, তোমার অনেক দিন লাগবে না? বাট তুমি যদি তোমার 2টা ফ্রেন্ড বা 5টা ফ্রেন্ডকে যদি ইনভাইট করো বাসায়, যে তোমরা আসো আমরা সবাই মিলে একসাথে প্রজেক্টের কাজ করি, তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তার মানে যখন নাম্বার অফ দ্য পারসন ইনক্রিজ হয়, ডেজ তখন কি হয়? কম হয়, ডিক্রিজ হয়। তাহলে ডেজ যখন ডিক্রিজ হবে, পিপল কি হবে? ইনক্রিজ হবে। ডেজ যখন ইনক্রিজ হবে, পিপল কি হবে? ডিক্রিজ হবে। কথা বুঝতে পারিনি? ঠিক আছে স্যার, তাহলে এটা অ্যান্সার কত হবে স্যার আমার? 20 পিপল। অ্যান্সার আছে এখানে? কোনটা? হ্যাঁ হ্যাঁ, ও ওই দাগটাকে কি বলে জানেন তো? উপরেরটা সেম আর কি নিচেরটা, এটাই বোঝায়। দেখেন স্যার 7 নাম্বার স্যার প্লিজ, হুইচ ম্যাথমেটিক্যাল সেন্টেন্স ইজ ট্রু? কোন ম্যাথমেটিক্যাল সেন্টেন্সটা ট্রু? দেখেন স্যার 5 + 8 = 13 হয়, তাহলে কি এটা হলো? না স্যার, এটা হলো না। 5 - 8 = কত হয়? 3 হয়। 5 থেকে 8 মাইনাস করলে কি 3 হয়? না স্যার, কারণ এটা স্মলার নাম্বার, এটা গ্রেটার নাম্বার। 5 থেকে 8 মাইনাস করা যায় না। তোমার কাছে আছে 5 টাকা, বাট তুমি ডোনেট করতে চাও, কাউকে দিতে চাও, বাট একজন এসে টাকা চাইলো, তুমি দিবা তাকে 8 টাকা, এটা কি পসিবল? আছে তোমার কাছে 5 টাকা, বাট দিতে চাচ্ছ তুমি কত? 8 টাকা, হবে? হবে না। এবার আসি স্যার 5 + 8 = 13। হ্যাঁ, 8 + 5 = কত হবে? 13 হবে। এটা রাইট অ্যান্সার। এটা দেখি 5 + 8 = 13, 13 is greater than 13, 13 কি 13 এর থেকে গ্রেটার? নো, দে আর ইকুয়াল, সো রাইট অ্যান্সার উইল বি সি। আসি স্যার আমরা নাম্বার 9 এ, what is the greatest number by which, যাকে দ্বারা if 138, 215 and 8 করিনি? আচ্ছা 8 করি আগে, তাহলে আমি তো ভুলে গিয়েছি। 8 দেখা যাচ্ছে 8 নাম্বার? ওকে, 8 নাম্বার যদি করি আমরা স্যার, which one is the smallest prime number? Smallest prime number will be 2. Smallest prime number will be 2. কেন স্যার smallest prime number 2 হয়? বলতে পারবেন কেউ? হ্যাঁ, 1 না, 1 প্রাইম নাম্বারও না, কম্পোজিট নাম্বারও না। আমি তোমাদের শিখিয়েছিলাম, এটা নিয়ে যদি আমি 1 মিনিট কথা বলি, খেয়াল করো, আমাদের যে নাম্বারগুলো আছে, সেই নাম্বারগুলোকে যদি আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে চাই, কি ফ্যাক্টরাইজেশন? প্রাইম ফ্যাক্টরাইজেশন। প্রথম কয়েকটা নাম্বারকে আমি দেখাচ্ছি, দেখো 1 কে যদি আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, 1 = কত হবে বাবা? 1 × 1। আচ্ছা গেল। এরপর আসি 2 কে যদি করতে চাই, কি হবে? 1 × 2। আমরা 3 কে যদি করতে চাই, 1 × 3। আমরা যদি 4 কে করতে চাই, 4 কি হবে? 1 × 4। একে আরো লেখা যায় 2 × কত স্যার? 2 লেখা যায় স্যার। এবার আসে আমাদের এখানে যদি আমরা খেয়াল করি, নাম্বার 4, এই 4 এর কয়টা ফ্যাক্টর আছে? প্রাইম ফ্যাক্টর কয়টা? বা হাউ মেনি ফ্যাক্টরস আর देयर অফ দ্য নাম্বার 4? এই 4 এর ফ্যাক্টর ধরা হয় তোমার 3টা।
2 দুইবার আছে না, 2 2 টাইমস, একে একটা ধরা হয়। ওকে, 2 দুইবার ধরা হয় না। তাহলে 2 যদি 1 হয় তাহলে 1 একটা ফ্যাক্টর, 2 একটা ফ্যাক্টর, আর কি 4 ফ্যাক্টর। তাহলে কয়টা ফ্যাক্টর? 3টা। সো হিয়ার আর 3 ফ্যাক্টরস অফ দ্য নাম্বার 4। স্যার 3 এর ফ্যাক্টর কয়টা? 2টা। 1 মাল্টিপ্লাই 3, 1 and 3, এটাই কার ফ্যাক্টর? 3 এর ফ্যাক্টর। 2 এর ফ্যাক্টর কত? 1 মাল্টিপ্লাই বাই 2, তাহলে 1 and 2 হচ্ছে 2 এর ফ্যাক্টর। ওকে, সো 1 এর ফ্যাক্টর কত স্যার? 1। কয়টা ফ্যাক্টর? একটা। 1 মাল্টিপ্লাই বাই 1, তাহলে এখানে কয়টা ধরবো আমরা? 1 একটা, দুইবার আছে তো একটাই, যেখানে যে 2 কে আমরা একবার ধরেছি। এই দিক থেকে যদি আমরা চিন্তা করি স্যার, যে আমরা কি জানি, the number which has only 2 factors, that number is called prime number বা prime factor বা প্রাইম নাম্বার। কথা বুঝতে পেরেছো? তাহলে যেই নাম্বারটা কি থাকবে, যেই নাম্বারটা শুধুমাত্র 2টা ফ্যাক্টর থাকবে তাকে বলবে প্রাইম নাম্বার। বাট যেই নাম্বারটার মিনিমাম 3টা ফ্যাক্টর থাকবে, the number which has minimum 3 factors, বেশি তোমার আরো অনেক বেশি থাকতে পারে, মিনিমাম কটা হবে? 3টা, তাহলে সেটাকে বলবো তোমার কম্পোজিট নাম্বার। কি নাম্বার? তাহলে আমাদের ফ্যাক্টর হয় 2 ধরনের বা নাম্বার হয় 2 ধরনের, প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বার। আমরা বুঝতে পারছি যে প্রাইম নাম্বার এবং কম্পোজিট নাম্বার যদি চিনতে চাই ফ্যাক্টরের মাধ্যমে, তাহলে যেই নাম্বারের 2টা ফ্যাক্টর আছে তাকে বলা হয় প্রাইম নাম্বার, আর যেই নাম্বারের মিনিমাম 3টা বা তার থেকেও বেশি আছে তাকে বলা হয় কম্পোজিট নাম্বার। তাহলে আমরা কি বলতে পারি? the number which has only 2 factors, that number is called prime number, but the number which has at least 3 factors, that number is called composite number। মানে মিনিমাম 3টা, এর বেশি অবশ্যই হবে কিন্তু 3 এর কম হবে না। কথা বুঝতে পেরেছো? মিনিমাম 3। তাহলে সেই খেয়াল যদি করি আমরা বা সেই কথা যদি বলি, তাহলে 4 এর 3টা, তাহলে এটা কি নাম্বার আমার? এটা কম্পোজিট। এটা কি? নিঃসন্দেহে এটা কম্পোজিট। একইভাবে যদি বলি স্যার, তাহলে এই যে 3, এটা কি নাম্বার আমার? এটা 2টা, এটা প্রাইম। 2 এর কয়টা? 2টা, প্রাইম। কিন্তু স্যার এইখানে যদি আমি আপনাকে ধরি, এই ব্যাপারটা যদি আপনি দেখেন যে 1 এর ফ্যাক্টর কয়টা? একটা। তাহলে এই যে 1 এর যে ফ্যাক্টর একটা, there are only one factor of the number 1, so is it prime or composite? এর প্রাইম বা কম্পোজিটের যে ক্যারেক্টারিস্টিক্স আছে, প্রাইম ফ্যাক্টর বা কম্পোজিট ফ্যাক্টরের যে বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স আছে, এর সাথে কি আসলে এটা মিলে যায় না। ওখানে আমাদের আছে হয় 2টা অথবা মিনিমাম 3টা, কিন্তু ওর আছে কয়টা? একটা। That's why the number 1 is not a prime number and also is not a composite number. Basically it's a unit number, মানে এক। কথা বুঝতে পারি নাই? তাহলে 1 তোমার কখনোই প্রাইম নাম্বারও হবে না, কখনো কি হবে না? কম্পোজিট নাম্বারও হবে না। একইভাবে 1 কখনো প্রাইম ফ্যাক্টর হবে না, 1 কখনো কি হবে না? কম্পোজিট ফ্যাক্টর হবে না। মানে 1 ফ্যাক্টর, 1 একটা ফ্যাক্টর, বাট কি ফ্যাক্টর তার কোনো নাম নেই। সো ইউনিট ফ্যাক্টর বলতে পারো, ওর কোনো নাম নেই আর কি। ঠিক আছে, কথা আসছে? আর কোনো কথা নেই? অনেক কথা বলেছি, এখানে ফিনিশ। এক ফ্যাক্টর নিয়ে এক্সামের আগে এত কথা বলতে চাই না আমি। আসি স্যার, হুইচ ওয়ান ইজ দ্য স্মলেস্ট প্রাইম নাম্বার? তার সবচেয়ে ছোট প্রাইম নাম্বার কি আমার? 2। সবচেয়ে ছোট প্রাইম নাম্বার কে? 2। মজার বিষয় হচ্ছে কি জানেন, আমাদের পৃথিবীতে যত প্রাইম নাম্বার আছে, সকল প্রাইম নাম্বারের মধ্যে যেমন সবচাইতে স্মলেস্ট, দ্য স্মলেস্ট প্রাইম নাম্বার ইজ 2, and also the only even prime number is also 2। তাই না স্যার? 2 হচ্ছে এমন একটা নাম্বার যেটা প্রাইম নাম্বারের মধ্যে সবথেকে ছোট। ওকে, the least prime number is 2 and also one and only even prime number is also 2। 2 ছাড়া আর কোনো প্রাইম নাম্বার কি হতে পারে না? মানে ইভেন হতে পারবে না। সব কি নাম্বার? অড নাম্বার। আমাদের যত প্রাইম নাম্বার হয় সবগুলো প্রাইম নাম্বার অড হয়। সবগুলো না, মানে যেগুলো প্রাইম হয় ওই নাম্বারগুলো আসলে অড হয়। একমাত্র প্রাইম নাম্বার আছে যেটা হচ্ছে 2, যেটা কি আমার? ইভেন। তার মানে সবচেয়ে ছোট প্রাইম নাম্বার 2, আবার ইভেন প্রাইম নাম্বারও কত? 2। এটা যেন মাথায় থাকে। এরপরে আসি, আর কথা না বলি, 9 নাম্বারে আসি। এবার 9 নাম্বার অনেকক্ষণ হলে আমি করতে চাচ্ছি, কজ 9 নাম্বারটা আসলে অনেক ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা 9 নাম্বারের আগে আমি 10 নাম্বারটাকে শেষ করে দিই। হ্যাঁ,
আসেন 10 নম্বরে বলা হয়েছে the number that has only two factors one and itself that number is called prime number ওই যে 2 equal to 1 multiply 2 তাহলে 2 এর ফ্যাক্টর কয়টা দুইটা 1 এবং 2 5 how many factors are there of the number 5 5 equal to 1 multiply 5 তার মানে দুইটা ফ্যাক্টর রাইট স্যার তাহলে 1 and itself এটা ডেফিনিশন হিসেবে ইউজ করা যায় যে the number that has only two factors one and itself that number is called prime number কথা বোঝাতে পেরেছি এবার আসি স্যার 9 নম্বরে এই 9 নাম্বার দেখা যাচ্ছে আমি 9 নাম্বারটাকে আলাদা করে নিয়ে আসি একটু হ্যাঁ 9 নাম্বারটা এভাবে আমার পক্ষে করাটা একটু টাফ হয়ে যাবে এটা টাফেস্ট ওয়ার্ক হয়ে যাবে 9 নাম্বারটা আসেন স্যার ওকে স্যার 9 নাম্বার দেখেন স্যার হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার তার মানে কি একটা গ্রেটেস্ট নাম্বার ক্যালকুলেট করতে হবে ওকে স্যার একটু খেয়াল করবেন হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার একটা গ্রেটেস্ট নাম্বার ক্যালকুলেট করতে হবে by which if 138 215 and 157 are divided huh okay 457 are divided by and eto are divided 3 5 and 7 respectively will be found as remainder আমি আগে কোশ্চেনটা তোমাকে বোঝাই অ্যানসারটা পরে হবে কোশ্চেন আগে বুঝতে হবে এখানে কোশ্চেনটা হচ্ছে এমন স্যার হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার তার মানে কি আমাকে কি ক্যালকুলেট করতে হবে একটা গ্রেটেস্ট নাম্বার ক্যালকুলেট করতে হবে বাই হুইচ ইফ যেটা দ্বারা ইফ যদি 138 215 এই দুটো নাম্বার 138 215 and 400 কত স্যার and 457 এই নাম্বারগুলোকে কি করা হবে নাম্বার আর ডিভাইডেড ওকে আর ডিভাইডেড বাই এই যে বাই হুইচ বলছে না যেটা দ্বারা তাহলে এই তিনটা নাম্বারকে ডিভাইড করা হবে কত দ্বারা বলো তো 3 5 and 7 দ্বারা উইল বি ফাউন্ড অ্যাজ রিমাইন্ডার সরি আবারও বলছি আমার বোঝাতে ভুল হয়েছে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার কত হবে বাই হুইচ ইফ 138 215 and 457 আর ডিভাইডেড আমাকে যে গ্রেটেস্ট নাম্বারটা ক্যালকুলেট করতে হবে সেই গ্রেটেস্ট নাম্বারটা দ্বারা আমরা কাকে কাকে ডিভাইড করব 138 কে ডিভাইড করব 215 কে ডিভাইড করব এবং 457 কে ডিভাইড করব যদি আমরা ডিভাইড করি তাহলে আমাদের কিছু রিমাইন্ডার থাকবে 3 5 and 7 এবার কি বোঝাতে পেরেছি অর্থাৎ আমার যে নাম্বার রয়েছে স্যার এখানে 138 এরপর হচ্ছে 215 এরপর হচ্ছে 400 and কত স্যার 57 এই তিনটা নাম্বার কি করতে হবে স্যার বলুন তো কিছুই বুঝো নাই তোমরা আচ্ছা আমি আবারও বলি হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার বাই হুইচ ইফ 138 215 and এত আর ডিভাইডেড তাহলে বাই হুইচ ইফ এত নাম্বার আর ডিভাইডেড যেটা দ্বারা মানে তোমার এখানে একটা গ্রেটেস্ট নাম্বার ক্যালকুলেট করতে হবে যেই গ্রেটেস্ট নাম্বার দ্বারা কথা বুঝতে পেরেছো হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বারটা কত বাই হুইচ যেটা দিয়ে ইফ উই ডিভাইড আমি সহজ করে বলছি বাই হুইচ যেটা দিয়ে ইফ উই ডিভাইড যদি আমরা ডিভাইড করি 138 215 and 457 আর ডিভাইডেড যদি ডিভাইড করা হয় তাহলে স্যার 3 5 and 7 আর রেসপেক্টিভলি রিমাইন্ডার থাকবে কি থাকবে রেসপেক্টিভলি রিমাইন্ডার থাকবে তার মানে এইখানে ধরো এমন একটা গ্রেটেস্ট নাম্বার ক্যালকুলেট করতে হবে যে গ্রেটেস্ট নাম্বার দ্বারা 100 খেয়াল করো কি বোঝা যায় এখানে এমন একটা গ্রেটেস্ট নাম্বার ক্যালকুলেট করতে হবে দেখাচ্ছি আমি যেই নাম্বারটা দ্বারা আমি যদি 138 কে ডিভাইড করি তাহলে আমার রিমাইন্ডার হবে কত স্যার 3 বুঝতে পেরেছো আবার যদি স্যার আমি ওই এমন একটা নাম্বার খুঁজে বের করতে হবে গ্রেটেস্ট নাম্বার যেই নাম্বার দিয়ে আমি 215 কে ডিভাইড করব আমার রিমাইন্ডার হবে কত 5 আবার সেই নাম্বার দিয়ে আমি 400 and কত কে ডিভাইড করব স্যার 457 কে ডিভাইড করব রিমাইন্ডার হবে 7 কথা বোঝা গেল
অর্থাৎ আমাকে এখান থেকে একটা গ্রেটেস্ট নাম্বার ক্যালকুলেট করতে হবে। পরে গ্রেটেস্ট নাম্বারটা এমন হতে হবে যেই গ্রেটেস্ট নাম্বারটা দিয়ে আমরা 138 কে ডিভাইড করব। ডিভাইড করলে রিমাইন্ডার কত হবে স্যার? 3। আবার আমরা 215 কে ডিভাইড করব, রিমাইন্ডার হবে কত? 5। আবার স্যার 457 কে ডিভাইড করলে রিমাইন্ডার হবে কত? 7। তাহলে সেই গ্রেটেস্ট নাম্বারটা কত? কথা কোশ্চেন বুঝতে পেরেছো কিনা? আমি তোমাদের কাছে অ্যানসার জানতে চাই না, আমি চাই তুমি আগে কোশ্চেনটা বুঝতে পারো। কোশ্চেন বুঝতে পেরেছো? তাহলে স্যার এইখানে যদি স্যার আপনার যেই গ্রেটেস্ট নাম্বারটা দিয়ে ডিভাইড করতে হবে, সেই গ্রেটেস্ট নাম্বার দিয়ে যদি আমরা 138 কে ডিভাইড করি, ইফ উই ডিভাইড 138 বাই দ্যাট গ্রেটেস্ট নাম্বার, তাহলে রিমাইন্ডার কত হবে? 3। তাহলে রিমাইন্ডার যেটা হবে সেই রিমাইন্ডারটা আমি মাইনাস করে দেব। ক্লিয়ার? আবার 215 কে ডিভাইড করলে রিমাইন্ডার হবে কত স্যার? 5। 457 কে ডিভাইড করলে রিমাইন্ডার কত হবে? 7। করেছি। এবার দেখো রেজাল্ট কত আসে। 138 থেকে 3 মাইনাস করলে কত হবে? 135। এখানে কত হবে? 210। আর এখানে কত হবে? 450। এইবার হচ্ছে স্যার দেখেন, যেই নাম্বারটা দিয়ে আমি 138, 215 এবং 457 কে ডিভাইড করব, সেই নাম্বারটা কি 138, 215 এবং 457 এর চেয়ে গ্রেটার হবে না স্মলার হবে? কথা বুঝো নাই? ডিভিডেন্ডের চেয়ে ডিভিজর তো স্মলার হয়, তাই হয় না? সো এখানে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার বাই হুইচ, এমন একটা গ্রেটেস্ট নাম্বার বের করো যেটা দ্বারা তুমি ডিভাইড করবা। কাকে কাকে ডিভাইড করবা? 138 কে ডিভাইড করবা, 215 কে ডিভাইড করবা। ডিভাইড তুমি করবে না? তো তুমি এই নাম্বার দিয়ে যদি এই নাম্বারগুলোকে ডিভাইড করো, তার মানে তুমি যেই নাম্বারটা দিয়ে ডিভাইড করবা সেই নাম্বারগুলো এই গিভেন নাম্বারগুলোর থেকে গ্রেটার হবে না স্মলার হবে? স্মলার। আর স্মলার নাম্বার যদি ক্যালকুলেট করতে হয় কি করতে হয়? এলসিএম আর এইচসিএফ। এইচসিএফ। তাহলে আপনি যেটা করবেন স্যার, এখন 135, 210 এবং 450 এর এইচসিএফ ক্যালকুলেট করবেন, সেটাই হবে আমাদের অ্যানসার। অ্যানসার বের করার পরে আপনি যদি এটাকে ডিভাইড করেন, দেখবেন এটা রিমাইন্ডার থাকবে। 215 কে ডিভাইড করলে 5 রিমাইন্ডার থাকবে। প্রুফ। বুঝাতে পারলাম? তাহলে স্যার আমরা কিভাবে করে এই তিনটা নাম্বারের এইচসিএফ ক্যালকুলেট করব বলুন তো? আসেন স্যার আমরা ক্যালকুলেট করছি। তাহলে কার 135, 210, 400 এন্ড কত স্যার? স্যার সবগুলো নাম্বারকে দেখেন 5 দিয়ে ডিভাইড করা যায়, রাইট? আমরা প্রথমে 5 দিয়ে দিচ্ছি, 2 দিয়ে বা 3 দিয়ে যদি যায়ও পরে দেখব। তাহলে 5 2 যা 10, 5 7 যা 35, 27 হয়। ঠিক আছে? এবার 5 দিয়ে 4 5 যা 20, 5 2 যা 10। হ্যাঁ, এবার 5 দিয়ে 5 9 যা 45 90 হবে। এবার কি দিয়ে ডিভাইড করব বলুন তো স্যার? 3 দিয়ে। আচ্ছা 3 দিয়ে। আমরা কিন্তু এই সেফ ক্যালকুলেট করব, এমন একটা নাম্বার নিতে হবে যেই নাম্বার দিয়ে সবগুলোকে ডিভাইড করা যেতে হবে। ঠিক আছে কথা? শুধু দুটাকে গেলে হবে না, শুধু দুটাকে ডিভাইড করব তখন যখন এলসিএম ক্যালকুলেট করব। তাহলে এই তিনটাকে আমরা ডিভাইড করব নাম্বার 3 দিয়ে। 3 9 যা 27, 3 14 যা 42, 3 30 যা 90। স্যার 9 14 এবং 30 একে কি আর কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যায়? যায়? যায় না স্যার। যদি না যায়, তাফিম তুমি একটু বোকার মতো তাকিয়ে আছো, মনে হচ্ছে তুমি বুঝতে পারছো না। আসলে কি তাই? বুঝতে পারছো না? পারছো, ওকে ফাইন। তাহলে এখন যেহেতু এগুলোকে ডিভাইড করা যায় না, তাই আমরা কাকে মাল্টিপ্লাই করব এখানে? 3 and 5। 3 5 যা কত? 15। এবার তুমি 15 দিয়ে 138 কে ডিভাইড করে দেবা, 3 রিমাইন্ডার থাকে। 15 দিয়ে 3 5 যা কত হবে? 15। এই 15 দিয়ে 215 কে ডিভাইড করো, 210 হবে। তুমি ডিভাইড করে দেখতে পারো। ঠিক আছে কথা? তাহলে আমাদের অ্যানসার কত হবে? 15। এর সময় বেশি যাচ্ছে, এত সময় নেওয়া যাবে না, আমি আর এত সময় নেব না। হ্যাঁ, এখন থেকে যেটা হবে খুব দ্রুত গতিতে আমি এগিয়ে যাব। স্যার এখানে কত পর্যন্ত হলো আমাদের এমসিকিউ? 9 10 ফাইন। 11 নাম্বারটা দেখো তো। হোয়াট ইজ দ্য জিসিডি ইন ইউক্লিড প্রসেস? ইউক্লিড প্রসেসে জিসিডি কত হবে? অ্যানসারটা এই যে কোশ্চেনটা ও পাশে আছে, অপশনগুলো। ফার্স্ট ডিভিডেন্ড, ফার্স্ট ডিভিজর, লাস্ট রিমাইন্ডার।
এটা কি জানো তোমরা? না স্যার। আচ্ছা, ইউক্লিড প্রসেসে বা ডিভাইড প্রসেসে এইচসিএফ ক্যালকুলেট করতে জানো? জানো? তাহলে দেখো এটা কোশ্চেনটা অনেক ইজি, বাট বুঝতে পারোনি বলে তোমার একটু কঠিন মনে হচ্ছে। দেখো আমি দুইটা নাম্বার বলি, একটা নাম্বার ধরো তোমার 12, আরেকটা নাম্বার হচ্ছে তোমার 16। এই দুইটা নাম্বার আমি কি ক্যালকুলেট করব? ইউক্লিড প্রসেসে, শর্ট প্রসেসে না করে ডিভিশন প্রসেস অথবা কি প্রসেস? ইউক্লিড প্রসেস। ওকে, এই প্রসেস আমরা করব। তাহলে কি করতে হবে স্যার? আপনার 12 দিয়ে আমরা 16 কে ডিভাইড করব, তাই না স্যার? খেয়াল করেন, 12 1 যা কত হবে স্যার? 12 মাইনাস করলে কত হয়? 4। 4 দিয়ে আবার কাকে ডিভাইড করব? 12 কে। 3 4 যা কত হয় স্যার? 12 0। এখানে দেখেন স্যার, আপনি প্রথমে এই 12 কে আমি ডিভিজার বলতে পারি। ডিভিজার, যে নাম্বার দিয়ে ডিভাইড করা হয় তাকে কি বলে? ডিভিজার। তাহলে এই 4 কে আমরা কি বলবো স্যার? ডিভিজার। এইখানে এটাও ডিভিজার, এইটাও ডিভিজার। এখানে ফার্স্ট ডিভিজার 12, লাস্ট ডিভিজার হচ্ছে 4। আরো যদি ডিভাইড করতাম তাহলে শেষে যে ডিভিজারটা হতো সেটা হতো আমার লাস্ট ডিভিজার, আর যেটা লাস্ট ডিভিজার সেটাই হয় আমার এইচসিএফ। কথা বোঝা গেল? তাহলে শর্ট প্রসেসে না করে যদি ডিভিশন প্রসেস, কোশ্চেনটা বোঝো, in division process or in Euclid process the last divisor will be our HCF। মনে থাকবে স্যার? তাহলে অ্যানসারটা কি হবে? লাস্ট ডিভিজর। অ্যানসার কি হবে এটা না, মানে লাস্ট ডিভিজর। আমাদের কোশ্চেন যেটা আছে সেই কোশ্চেনের অ্যানসার অনুযায়ী এখানে অ্যানসার কোনটা হবে স্যার? লাস্ট ডিভিজর। এই যে সি নাম্বারে দেখেন, এটা লাস্ট ডিভিজর। কথা বোঝা গেল স্যার? ধন্যবাদ। এবার আসেন তারপরে কি করা যায়। ওকে, দেখেন স্যার 12 নাম্বার এখানে হবে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এলসিএম। এলসিএম এর ফুল ফর্ম কি হবে? এই মাসাতি বলতো বাবা। লিস্ট কমন মাল্টিপল। which is the expression of 60 by product of prime factorization। মানে 60 কে যদি তুমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করো কোনটা হবে? দেখো তো কোনটা হবে? এটা হবে মনে হয়। 2 2 যা 4, 3 4 যা 12, 5 12 যা কত? 60। ডি নাম্বার হবে, তাই হবে না স্যার? কথা বোঝো নাই? কোশ্চেন বোঝো নাই মাসা? বল। আমি বলছি তোমাকে, এখানে কোশ্চেনটা বোঝো। which is the expression of 60। 60 এর একটা এক্সপ্রেশন বের করব আমরা, হ্যাঁ? মানে 60 কে ভেঙে কি তৈরি করা যায়? বাই প্রোডাক্ট অফ প্রাইম ফ্যাক্টর। প্রাইম ফ্যাক্টরের প্রোডাক্ট, তার মানে সেখানে অনেকগুলো প্রাইম ফ্যাক্টর থাকবে, তার মধ্যে মাল্টিপ্লিকেশন সাইন থাকবে। তো আমি যদি অ্যানসার হিসেবে সি নাম্বার ধরি 2 × 3 × 10, 10 কি আমার প্রাইম নাম্বার? 10 কে তারও ভাঙা যায়, 2 × 5। আমি তো ভাঙি নাই। 10 তো কম্পোজিট নাম্বার, 10 ইজ নট প্রাইম নাম্বার। কথা বোঝাতে পেরেছি? এই জন্য তোমার এটা অ্যানসার হবে না। এ নাম্বারে থার্ড ইয়ার্স এটাও অ্যানসার হবে না। বি নাম্বারে এই পাশে থার্ড ইয়ার্স হবে না। কিন্তু ডি নাম্বারে দেখো যতগুলো ডিজিট এখানে লেখা হয়েছে সবগুলো প্রাইম নাম্বার। আবার একই সাথে সবগুলোকে মাল্টিপ্লাই করলে আমার 60 হয়ে যাচ্ছে। সো ডি নাম্বার উইল বি আওয়ার রিকোয়ার্ড অ্যানসার। কথা বোঝাতে পেরেছি? ওকে স্যার। 14 নাম্বার, in how many students 70 eggs and 175 breads can be divided equally। 70 egg এবং 175 bread ইকুয়ালি ডিভাইড করা যাবে কতজন স্টুডেন্টের মধ্যে? হোয়াট উইল বি দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্ট। স্টুডেন্টের নাম্বার তো অবশ্যই এগস আর ব্রেডের চেয়ে বেশি হবে না, কম হবে। কি ক্যালকুলেট করতে হবে? এইচসিএফ। এইচসিএফ যদি ক্যালকুলেট করতে হয় 70 and 175 কত হবে? করো তো খাতায়। কত কত বলতো? 70 আর কত স্যার? 175 ডিভাইড করেন তো স্যার। 72 যা 140। ডিভিশন প্রসেসে গেলাম, মাত্র করেছি আমরা। তাহলে 72 যা কত? 140। মাইনাস করে কত হয় এখানে? 5 আর এটা 3, 35। সো 35 ডিভাইডেড 35 দিয়ে ডিভাইড করব কাকে? 70। 35 2 যা 70। আগের কোশ্চেনের অ্যানসার লাস্ট ডিভিজার হবে আমার অ্যানসার 35। ক্লিয়ার স্যার? মনমোহিনী বুঝতে পেরেছেন? ওকে তাফিম ফাইন। তারপরে আসছে টাফ হয়ে যায় বোঝানো, একটা একটা করে ধরে ধরে আসি স্যার। এসকিউ শর্ট কোশ্চেন, এটা আমি মুখে মুখে বলে দেবো, একটা একটা করে ধরে ধরে করতে পারবো না, তাহলে আদারওয়াইজ আমাদের অনেক বেশি সময় লাগবে, তাই না স্যার? একটা একটা করে
বলে দেবো। দেখেন স্যার 1 নম্বরে কি বলেছে শর্ট কোশ্চেনে, আসেন স্যার, which bracket should be done first in simplification? সিম্পলিফিকেশনে বা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হলে কোন ব্র্যাকেট আমরা প্রথমে সলভ করি, কোন ব্র্যাকেটের কাজ আগে করি? ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে স্যার। 2 নাম্বার কোশ্চেন, if a is added to 16, if a is added to 16, a কে কার সাথে অ্যাড করতে হবে? 16 এর সাথে। যদি বলতো if 3 is added with 16, তাহলে আমি লিখতাম 3 plus 16। আমাকে বলছে if a is added with 16, সো এটা হবে a plus কত স্যার? 16। ওকে, if a is added to 16, the sum becomes 25। তাহলে a যদি 16 এর সাথে অ্যাড হয়, সাম অফ কত হবে? 25। তার মানে এটা দাঁড়ায় a plus 16 equal to কত স্যার? 25। এটা কি সেন্টেন্স? রাইট দ্য ম্যাথমেটিক্যাল সেন্টেন্স। আমাকে শুধু এই ম্যাথমেটিক্যাল সেন্টেন্স বা ওপেন সেন্টেন্সটাকে লিখতে বলেছে, আমি এভাবে করেই রেখে দেব। কথা বুঝেন নাই? হ্যাঁ, আরেকটা বিষয়, রাইট দ্য ম্যাথমেটিক্যাল সেন্টেন্স বলছে, বাট এটা কি ম্যাথমেটিক্যাল সেন্টেন্স না ওপেন সেন্টেন্স? এটা কি সেন্টেন্স? তাহলে এর ভ্যালু বের করে এখানে লিখতে হবে, তাহলে হবে তোমার ম্যাথমেটিক্যাল সেন্টেন্স। আদারওয়াইজ ইটস অ্যান ওপেন সেন্টেন্স। কোশ্চেনটার মধ্যে কিন্তু ঝামেলা আছে, কথা বুঝো। দেখো, if a is added to 16, তার মানে কি a plus 16, if a is added to কি 16, the sum becomes, the sum of কত হবে? 25। so a plus 16 equal to কত হয়? 25। এইটাকে যদি আমরা অ্যানসার হিসেবে দেই, এটা কি আমাকে বলেছে যে রাইট দ্য ম্যাথমেটিক্যাল সেন্টেন্স। এটা কি ম্যাথমেটিক্যাল সেন্টেন্স না ওপেন সেন্টেন্স? আর কি ম্যাথমেটিক্যাল সেন্টেন্স হইছে? তাহলে এখানে a এর ভ্যালু কত আসবে স্যার? 9। 16 যদি এর পাশে মাইনাস করে দেই কত হবে? 9। সেটা হবে 9 plus 16 equal to 25। 9 plus 16 equal to 25 হবে তোমার ম্যাথমেটিক্যাল সেন্টেন্স। বাট যদি আননোন নাম্বার লেটার থাকে, তাহলে কি হবে? ওপেন সেন্টেন্স। কথা কিন্তু মনে রাখো, তুমি যদি লিখে দাও যে a plus 16 equal to 25, নাম্বার পাবে একটা রসগোল্লা। আচ্ছা আসি স্যার। হ্যাঁ হ্যাঁ, এরপর 3 নাম্বার, if x is subtracted from 38, x কে সাবট্রাক্ট করা হয়েছে কত থেকে? দেখেন স্যার, এটা আপনারা ভুল করেন। এটা ভুল করেন, এটা যে 38 মাইনাস x হবে নাকি x মাইনাস 38 হবে? x is আমি বলি x is subtracted, x কে সাবট্রাক্ট করা হয়েছে from 38, কত থেকে? from 38 মানে 38 থেকে। we eat food from the plate, প্লেট থেকে। কথা বুঝি নাই? তার কোন জায়গা থেকে খাচ্ছি? প্লেট থেকে। আর এখানে হচ্ছে x is subtracted from 30, কোন জায়গা থেকে? 38 থেকে। 38 আগে হবে। ওকে, 38 minus x, the difference becomes 30, so 38 minus x equal to 30। write the mathematical sentence। এটাই হবে। হ্যাঁ, এখানে কি বের করে দিবা, অ্যানসার বের করে দিবা? নো। আসি স্যার, তাহলে সেই হিসেবে আগেরটা তো বের করে দিতে হয় না। কোশ্চেনে না অনেক সময় মানে উল্টাপাল্টা থাকে আসলে। ম্যাথ বেসিক ওয়েতে আমরা যেটা ম্যাথমেটিক্যাল সেন্টেন্স জানি, আমরা যেটা ওপেন সেন্টেন্স জানি, যেভাবে করে শেখানো হয়, কোশ্চেনে যখন আসে তখন একটু কেমন জানো, তাই না স্যার? তাহলে ওটাতে আপনারা কি করবেন? 2 নম্বরে কি আনসার করবেন বলেন তো? a plus 16 equal to 25 করবেন? লজিক কি বলে? বোঝো নাই? আমি 2 নম্বরে যা শেখালাম 3 নম্বরে তো তা বললাম না, বুঝেন নাই? আমি যদি 3 এর পারফেক্ট অ্যান্সার চাই, তাহলে বলবো রাইট দা ওপেন সেন্টেন্স, তাই না? আচ্ছা, এইখানে যেটা কথা, তোমাকে রাইট দা ম্যাথমেটিক্যাল সেন্টেন্স বলেছে বলতে এইখানে যে কথাগুলো বলেছে এইটারই কি করতে বের করতে বলেছে? শুধুমাত্র এটাকে রিপ্রেজেন্ট করতে বলেছে। জাস্ট এতটুকুই মাথায় রাখো। তাহলে 2 নম্বরের অ্যান্সারটা কিন্তু আমি একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে না। তাহলে 2 নম্বরের অ্যান্সার কি হচ্ছে স্যার? a plus 16 equal to কত? 25। আর পরেরটার অ্যান্সার কি হচ্ছে?
38 মাইনাস এক্স ইকুয়াল টু কত 30। ক্লিয়ার স্যার? এটাই লিখেন, আবার উল্টাপাল্টা করেন না, শুরুতে যা বলেছি সব ভুলে যান। 4 নাম্বার, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রুল? এই রুলের নাম কি বা একটা রুলস এর নাম কি হবে? বাই হুইচ, যেটা থেকে we take out the value of one item and then find the value of the many similar item। মানে আমরা প্রথমে একটা ইউনিটের প্রাইস আগে বের করি। দেখো, we take out the value of one item, একটা আইটেমের ভ্যালু আগে ক্যালকুলেট করি, একটা আইটেমের ভ্যালু ক্যালকুলেট করার পরে আরো বেশি আইটেমের ভ্যালু ক্যালকুলেট করি। এটা কোন প্রসেসে করা হয়? ইউনিটারি প্রসেসে বা ইউনিটারি মেথডে। আমার যদি 10টা ব্যানানার প্রাইস থাকে, সেখান থেকে 5টা ব্যানানার প্রাইস বের করতে হলে প্রথমে একটার প্রাইস বের করতে হয় না, সেইটাই। 5 নাম্বার, in unitary method on which side do we keep the unknown value? আমরা কোন সাইডে আননোন ভ্যালুটা রাখি, যেটা ক্যালকুলেট করতে হবে? রাইট সাইড, এটা आंसर রাইট সাইড। 6 নাম্বার, in if one bus can carry 100 passenger, how many buses are needed to carry 8500 passenger? কত হবে স্যার? 100 দিয়ে ডিভাইড করে দিলে 85 buses। ওকে। 7 নাম্বার, which minimum number is divisible by 3, 9, 18 without any remainder? কোন ছোট নাম্বারটা মিনিমাম বা লিস্ট নাম্বার? একটা নাম্বার, সহজ কথা, মিনিমাম কথাটা বাদ দাও, which number is divisible by, কোন নাম্বারটা ডিভিজিবল হবে কত কত দ্বারা? 3, 9 এবং 18 দিয়ে। কথাটা কি বুঝতে পারছো? অর্থাৎ এইখানে তোমার এখানে তোমার ডিভিজর দেওয়া আছে, ডিভিডেন্ড ক্যালকুলেট করতে হবে। আমি বুঝিয়ে দিচ্ছি। হুইচ মিনিমাম নাম্বার ইজ ডিভিজিবল বাই, কোন মিনিমাম নাম্বারটা ডিভিজিবল হবে? কোন মিনিমাম নাম্বারটা কি হবে? ডিভিজিবল হবে। আমি যদি 5 দিয়ে 35 কে ডিভাইড করি, 5 দিয়ে কি করি? 35 কে ডিভাইড করি, অ্যানসার কত আসবে? 7। তাহলে 35টা 5 দিয়ে ডিভিজিবল, সো দ্য নাম্বার 5 ইজ ডিভিজিবল বাই কত স্যার? হ্যাঁ, 5। বুঝেন নাই স্যার, আবারও বলছি। ধরুন আমি 5 দিয়ে 35 কে ডিভাইড করলাম, 35 কে ডিভাইড করলাম, তাহলে 5 7 যা কত হবে? 35। সো দ্য নাম্বার 35 ইজ ডিভিজিবল বাই 5। 35 কে 5 দিয়ে ডিভাইড করা যায়, মিলে যায়। কথা কি বুঝতে পেরেছো? সো দ্য নাম্বার 35 ইজ ডিভিজিবল বাই 5। তাহলে ডিভিজিবল বাই যদি বলে, বাই এর পরে যেটা থাকে সেটাকে কি বলে? ডিভিজর। ডিভিজিবল বাই 5, 5টা কি আমার? ডিভিজর। এখানে বলেছে হুইচ মিনিমাম নাম্বার বা হুইচ লিস্ট নাম্বার, ছোট নাম্বার, ইজ ডিভিজিবল, ডিভিজিবল হবে বাই দ্বারা, কি কি দ্বারা? 3, 9, 18 উইদাউট এনি রিমাইন্ডার, কোনো রিমাইন্ডার থাকবে না। মানে আমাকে এখানে এমন একটা নাম্বার বের করতে হবে, সহজ করে যদি বলি, যেই নাম্বারটাকে আমি 3 দিয়ে ডিভাইড করব, মিলে যাবে, 9 দিয়ে ডিভাইড করব, মিলে যাবে, 18 দিয়ে ডিভাইড করব, মিলে যাবে। কথা কি বোঝাতে পেরেছো? হ্যাঁ, এখানে কোন নাম্বারটাকে ডিভাইড করব সেটা ক্যালকুলেট করতে হবে। তাহলে 3, 9 এবং 18 এর এলসিএম ক্যালকুলেট করতে হবে, কারণ আমরা জানি ডিভিজরের থেকে ডিভিডেন্ড বড়, দ্য ডিভিডেন্ড ইজ গ্রেটার দ্যান ডিভিজর। তাহলে 3, 9 and 18 এর এলসিএম কত হবে ক্যালকুলেট করেন। তাহলে 18, তারপর আসছে স্যার, অনেক কথা বলেছি, টানা, বিরক্ত লাগছে এখন। দেখো, তারপরে কত নাম্বার? 9। What do GCD and LCM refer to? Refer to means what is the abbreviation or full form of GCD and LCM? GCD এর full meaning কি? Greatest common divisor. GCD means greatest common divisor. HCF মানে highest common factor. HCF. ওকে, আর LCM মানে কি? লিস্ট কমন মাল্টিপল। 10 নাম্বারটা অনেকবার করানো হয়েছে, 13 নাম্বারটা এটাও করানো হয়েছে। আগে 10 এর পরে 11 নাম্বার আগে করি। 3/4 ইজ ডিভাইডেড বাই 5, তাহলে 3/4, 3/4 কে কি দিয়ে ডিভাইড করা হয়েছে? ডিভাইডেড বাই 5। বুঝতে পেরেছো? 3/4 ইজ ডিভাইডেড বাই হোয়াট? 3/4 ইজ ডিভাইডেড বাই 5। তাহলে স্যার এই 5 এর নিচে আবার ডিনোমিনেটর কত? 1 ইকুয়াল টু
3/4 multiply 1/5. So it will be 3 1 ja 3 4 5 ja 20. Clear, sir? Okay. Now 10 number. 10 number, blank space plus 5/27 equal to 12/27. স্যার এইখানে আমাকে ক্যালকুলেট করতে হবে ব্ল্যাঙ্ক স্পেসের ভ্যালু। তাহলে স্যার যদি ব্ল্যাঙ্ক স্পেসটা থাকে, এই ফ্র্যাকশনটার আগে প্লাস আছে, ওই পাশে গেলে কি হবে স্যার? 12/27 মাইনাস 5 কত স্যার? আই আনসার কত হবে? 7 বাই, এটা অনেকবার করা হয়েছে। ওকে, আরও আছে। আমি এত ম্যাথ কেন দিয়েছি? একদিনের জন্য কাজটা মোটেও ভালো করে নেই। এইটার ভ্যালু বের করতে হবে স্যার। 27 বাই কত স্যার? 11 নাম্বার। ওইখানে কি কোশ্চেন আছে? হোয়াট ইজ দ্য ভ্যালু আছে ওখানে? হ্যাঁ, কি আছে ওখানে? দূর, বেশি বড় হয়ে গেছে। থ্রি বাই ফোর ইজ, এটা তো করলাম আমরা, তাই না? একটু এলোমেলো হয়েছে বাবা, দাঁড়াও। এইটা আসো, তাই হবে, আর লাগবে না। এটা নাম্বারটা দেওয়া হয়নি আসলে, এখানে একটা নাম্বার মিসিং হয়ে গেছে, বাট কোশ্চেনটা ইম্পর্টেন্ট। কি বলা হয়েছে স্যার দেখেন, ওকে, এইটা 27/32 অফ 8/9, তাই না স্যার? তাহলে আমরা কি করব স্যার? 27 বাই কত? 32, এরপর কি বলেছে স্যার? অফ 8/9, 8/9 ইকুয়াল টু 27/32। স্যার অফ মানে জানো কি? মাল্টিপ্লাই 8/9। স্যার 9 1 যা 9, 3 9 যা 27, 8 1 যা 8, 4 8 যা 32 ইকুয়াল টু 3 বাই কত হবে স্যার? 4 অ্যান্সার। 12 নাম্বার, হুইচ ইজ দ্য গ্রেটার বিটুইন প্রপার অ্যান্ড ইমপ্রপার ফ্র্যাকশন? স্যার প্রপার ফ্র্যাকশন এবং ইমপ্রপার ফ্র্যাকশনে কে গ্রেটার? নাফিসা বলো। হুইচ ফ্র্যাকশন ইজ গ্রেটার, প্রপার ফ্র্যাকশন অর ইমপ্রপার ফ্র্যাকশন? আমি তো দাঁড়িয়ে আছি, বলো। কেন? ওয়াই? হ্যাঁ, তুমি বলতে পারবে? তুমি পারবে কি? ইমপ্রপার ফ্র্যাকশন। তাহলে প্রপার ফ্র্যাকশন এবং ইমপ্রপার ফ্র্যাকশনের মধ্যে বড় কে? হুইচ ওয়ান ইজ গ্রেটার? Improper, cause we know the value of an improper fraction is smaller than value of a proper fraction is smaller than 1, but the value of an improper fraction is greater than 1. Okay, so অবশ্যই আমাদের কি হবে? improper fraction greater হবে। 13 নাম্বার, write the value of 9/3 divided by 18। এখানে দেখেন কি আছে? 9/3, এরপরে এই যে দাগটা দেওয়া আছে, এটা কিন্তু একটু ডার্ক, তাই না? এটার মানে হচ্ছে ডিভাইডেড বাই কত স্যার আমার? 18। এই 18 নিচে আবার কত আছে? 1। তাহলে স্যার 9/3 মাল্টিপ্লাই 1 বাই কত হবে স্যার? 18। 9 1 যা 9, 9 2 যা 18, অ্যান্সার হবে স্যার আপনার 1/3, 2 যা 6, অ্যান্সার কত হবে? 1/6। হয়েছে? আমি কি বলবো এখানে কে কে কথা বলছে? আচ্ছা ঠিক আছে, যে কথাই বলো। স্যার এইখানে আমরা সিকিউ আছে মোটামুটি 9টা। আপনারা আমাকে বলবেন কোন সিকিউটা আমি করব বা কোন সিকিউটা আপনাদের প্রবলেম হতে পারে। দেখেন 9টা সিকিউ এখানে দেখা যাচ্ছে। এটা রাজু ওয়েন্ট টু আ মার্কেট, 30 পিপল। এই ম্যাথগুলো প্রত্যেকটা ম্যাথস আপনাদের ক্লাসে আমি করিয়েছি
ইভেন এক্সামেও ছিল 2টা না 3টা ম্যাথ, আমরা যেটা মডেল টেস্ট নিয়েছিলাম। বলেন কোন নাম্বার ম্যাথটা করব, ডিসাইড করেন। ওকে স্যার, দেখেন আপনাদের কথা অনুযায়ী কত নাম্বার করতে হবে স্যার? 3 and 5 সেম। আচ্ছা করছি আমরা, সমস্যা নেই। আসেন 5 নাম্বার। এটা মানে বইয়ের ম্যাথ, তাই না? তারপরও প্রবলেম, কিছু করার নেই, আমরা করছি, সমস্যা নেই। আসেন, ইটস ওকে। দেখেন এখানে সরি কিভাবে নাফিসা এবং মাশা মনমোহিনীকে নির্যাতন করছে। আচ্ছা তোমরা নির্যাতন করো না, এদিকে খেয়াল করো। হ্যাঁ, সময় তো খুব বেশি নেই, ক্লাস শেষ হয়ে যাবে। ম্যাথটা করছি আমরা। লেন্থ অফ আ রেক্টেঙ্গুলার ফ্লোর 48 মিটার অ্যান্ড ব্রেথ ইজ 36 মিটার। ওকে, নাম ধরে ধরে বকা দেই, তারপর হচ্ছে এটা দিয়ে দেই, তারপর প্যারেন্টস দেখবে নাকি বলে। ঠিক আছে, আমি বলে দেবো যে দেখছেন আপনার মেয়েকে বকা দিয়েছে, অনেক ক্লাসে ডিস্টার্ব করেছে, ভিডিওতে আছে, প্রমাণ দেখেন আপনার মেয়ে ক্লাসে কি কি করে বেড়ায়। এরপর হচ্ছে তোর মা হাতের কাছে যা পাবে, এরকম করতে লাভ নেই। একদম ফ্রাই করবে, ডিপ ফ্রাই। দেখো আসি স্যার, কথা না বলে একটু, লেন্থ অফ আ রেক্টেঙ্গুলার ফ্লোর, ফ্লোরটা কেমন হবে স্যার? রেক্টেঙ্গুলার। স্যার এই যে রেক্টেঙ্গুলার, এইরকম একটা ফ্লোর, তাই তো স্যার? এটা হচ্ছে রেক্টেঙ্গুলার একটা ফ্লোর মনে করেন স্যার। এই ফ্লোরের লেন্থ কত স্যার? 48 মিটার। এটা হচ্ছে লেন্থ, এটা কত স্যার? 48 মিটার। আর ব্রেথ কত স্যার? 36 মিটার। We want to cover the entire floor with square carpets without leaving any empty space. ভালো কথা। আসেন, এর ভিতরে কি করতে বলেছে বলুন তো স্যার? কার্পেট দিতে বলেছে। We want to cover the entire floor, এই সম্পূর্ণ ফ্লোর উইথ স্কোয়ার কার্পেট। তখন আপনাদের যে রুম আছে বা এই যে রুমের এটা রেক্টেঙ্গুলার ফ্লোর বললাম, সাধারণত কার্পেট কোথায় ইয়া করে? স্পেস ঢাকার জন্য, ফ্লোরের স্পেস ঢাকার জন্য কার্পেট ইউজ করে। আমাকে বলা হয়েছে এই ফ্লোরের, এটা মনে করো তোমার রুমের ফ্লোর, ওকে, এর মধ্যে আমরা কি করব স্যার? স্কোয়ার শেপ কার্পেট দেব, এমন একটা সাইজের স্কোয়ার শেপ কার্পেট দেব। কথা বোঝো, ধরো তুমি কার্পেট কিনে নিয়ে আসলে, হ্যাঁ, জাস্ট এখানে আমি বোঝাচ্ছি, কার্পেট নিয়ে আসলে, নিয়ে আসার পরে তুমি এর ভিতরে কি করবে? কার্পেটগুলো দিয়ে দেবে। এখন আমরা একটা কার্পেটের সাইজ বানাই, এখানে ধরো এই সাইজের আমরা কার্পেট দেব, সাইজ এই যে এটা, কথা বোঝাতে পেরেছি? এটা হলো স্কোয়ার, ওকে। তো এই স্কোয়ার শেপ কার্পেট যদি আমি এর মধ্যে দিতে চাই, হ্যাঁ, ধরো এখানে একটা কার্পেট দিলাম, এটা সাদা কার্পেট শুরুতে রয়ে গেল। এরপরে স্যার আপনার আর একটা কার্পেট, এটাই চলে গেল, কি দরকার ছিল? এই যে আর একটা কার্পেট দিলাম, ঠিক আছে? না হয়নি, এটা দাঁড়াও, আরেকটু উপরে যাবে। আচ্ছা এভাবেই রইল, মনে করো একটার পাশে আর একটা কার্পেট দিয়েছি। আবার স্যার দেখেন এইখানে আর একটা কার্পেট দিলাম, কয়টা কার্পেট হলো স্যার? 3 কার্পেট। ক্লিয়ার? একই সাথে স্যার আমরা যদি এর মধ্যে আরো বেশি কার্পেট দিতে চাই, তাহলে এর পাশে আবার আরেকটা কার্পেট যাবে স্যার। ক্লিয়ার? এইভাবে করে স্যার আপনার এই রুমের মধ্যে আপনার অনেকগুলো কার্পেট বসাতে হবে। কথা বুঝতে পেরেছেন স্যার? ওকে, যদি স্যার আপনি বুঝতে পারেন তো খুবই ভালো। এই যে কার্পেট, আমি আবারও ইয়া করে দিচ্ছি। সরি, কি হলো এটা? এটা ঘোড়ার ডিম হলো। ওকে, পুরোটা সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, গ্রুপ হয়ে গেল কখনো আনগ্রুপ থেকে। আচ্ছা যাই হোক, মনে করো এইখানে যে কি যেন বলে, যে কার্পেটের সাইজগুলো আমি ব্যবহার করেছি এই জায়গাটাতে, হ্যাঁ, এই যে এটার মতো না, এটাকে আমি সরিয়ে নিলাম, দেখছো কি বুদ্ধি? ওকে,
ও যাবে না কেন? এই যে আরেকটা দিলাম, দিয়েছি স্যার। কেমন মেজাজটা খারাপ লাগে? সমস্যা নেই বাবা, আর একটু প্রবলেম হবে। দেখো খেয়াল করো, এদিকে তাকাও। এই যে যে হোয়াইট কালার কার্পেট গুলো আমি দিলাম, এই বক্সগুলো, এগুলো এক একটা মনে করো কার্পেট, বোঝার জন্য। এখন আপনি দেখেন এই যে সাইজের কার্পেট গুলো বসালাম আমি এখানে, এই জায়গাটাতে এসে একটা জায়গা খালি রয়ে গেল না? হ্যাঁ, এই যে এই জায়গাটুকু আমার কি রয়ে গেল স্যার? এখানে খালি রয়ে গেল না? রেড কালারটুকু কি ব্ল্যাঙ্ক রয়ে গেল না স্যার? হ্যাঁ, কিন্তু আবার একইভাবে দেখে এই যে এইখানে নিচে এই জায়গাটাতে কি রয়ে গেল স্যার? আমার একটু ব্ল্যাঙ্ক রয়ে গেল। কিন্তু এইখানে আমার এই যে স্কোয়ার শেপের যে কার্পেটগুলো, এই কার্পেটগুলোর সাইজ এমন হতে হবে, এখান থেকে তুমি শুরু করেছো, লাস্ট যে কার্পেটটা আমার আছে এই কার্পেটটা আমি এখানে বসিয়ে দেব, পুরো জায়গাটা কাভার হয়ে যাবে। এই দিকেও কোনো স্পেস থাকবে না, এই দিক দিয়ে যদি আবার দেই তাহলে নিচের দিকেও কিন্তু স্পেস থেকে এখানে যাচ্ছে, বাট এমন একটা কার্পেটের সাইজ হবে যেখানে নিচের দিকেও কোনো স্পেস থাকবে না। কথা বোঝাতে পেরেছি? অর্থাৎ এইভাবে করে কার্পেট বসাতে বসাতে লাস্ট যে কার্পেটটা বসাবো, লাস্ট কার্পেট আমার বসানো শেষ, আমার কোনো স্পেসও থাকবে না, সুন্দর মতো কাভার হয়ে যাবে, বেশিও হবে না কমও হবে না। আবার নিচের দিকে যে কার্পেট আছে, যে নিচের দিকে একটু ব্ল্যাঙ্ক স্পেস আছে, এটাও থাকা যাবে না। এবার কি বুঝতে পেরেছেন স্যার? তাহলে আমাকে কি করতে হবে? এই যে যে স্কোয়ার শেপ কার্পেট, এই কার্পেটের সাইজ ক্যালকুলেট করতে হবে। এই নাম্বারে কোশ্চেন বলেছে ডিটারমাইন দ্য লেন্থ অফ ওয়ান সাইড অফ দ্য লার্জেস্ট স্কোয়ার কার্পেট দ্যাট ক্যান প্লেসড অন দ্য ফ্লোর। সবচেয়ে লার্জেস্ট সাইজের কার্পেটটার ওয়ান সাইডের লেন্থ কত হবে স্কোয়ার শেপের, যেটাকে আমরা ফ্লোরের মধ্যে প্লেস করতে পারবো। ওকে স্যার, কিন্তু শুরুতে কি বলে দিয়েছিল? উই ওয়ান্ট টু কভার দ্য এন্টায়ার ফ্লোর উইথ স্কোয়ার কার্পেট উইদাউট লিভিং এনি এমটি স্পেস। এই দেখো এইখানে যে বলা হয়েছে উইদাউট লিভিং এনি এমটি স্পেস, যেন কোনো এমটি স্পেস না থাকে। বাট আমি তোমাদের যে এক্সাম্পলটা দিয়েছি এখানে, এখানে এমটি স্পেস আছে, এখানে এমটি স্পেস আছে, তার মানে কার্পেটের সাইজটা আরেকটু বড় হতে হবে, তাহলে নিচের দিকেও কভার হয়ে যাবে, ওই দিকেও কভার হয়ে যাবে। কথা বুঝতে পেরেছো? ওকে, তাহলে এই ম্যাথটা কিভাবে করব স্যার? তাহলে এই যে কার্পেট, এখানে অনেকগুলো কার্পেট আছে, কার্পেটের এক একটা কার্পেটের সাইজ কি আমার স্কোয়ার, আর এই স্কোয়ারের সাইজ থাকে কি যেন বলে, সাইড থাকে কয়টা? আর স্কোয়ারের সাইড থাকে কয়টা? এই যে যে স্কোয়ার এর চারটা সাইড, এই চারটা সাইডের মধ্যে যে কোনো একটা সাইডের লেন্থ বের করতে হবে। ক্লিয়ার? তাকে মুছে দিলাম, আর তো বোঝানোর দরকার নেই, তাই না? বোঝানো শেষ, হামটি ডামটি। ওকে ফাইন, আসেন এবার ম্যাথ করি আমরা। তাহলে লিখেন লেন্থ অফ আ রেক্টাঙ্গুলার ফ্লোর ইজ 48 মিটার। লিখেন এবার ম্যাথ করেন, এবার আর কোনো কথা নেই বাবা। পরের বার আর এ দিবে না, উপরে যে আর রেক্টাঙ্গুলার ফ্লোর, নিচেরটা তো সেটাই, তাহলে লিখবো অফ দা রেক্টাঙ্গুলার ফ্লোর ইজ 36 মিটার। ব্রেথ ওয়াইড একই, তোমার এখানে দেওয়া আছে ব্রেথ, তুমি ব্রেথ দিবা, বুঝতে পারো নাই? বা ব্রেথ বা ওয়াইড একই কথা আসছে। ডিটারমাইন দ্য লেন্থ অফ দ্য ওয়ান সাইড অফ দ্য লার্জেস্ট স্কোয়ার কার্পেট দ্যাট ক্যান বি প্লেসড অন দ্য ফ্লোর। এটাকে যদি তুমি সুন্দর মতো লিখতে চাও ফুল সেন্টেন্সে, শুধু ডিটারমাইন কথাটা বাদ দিয়ে এই দা থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখে দেওয়া যায়, ঠিক না স্যার? শেষ পর্যন্ত লিখে দেওয়া যায়। কিভাবে লিখবো? দ্য লেন্থ অফ ওয়ান সাইড অফ দ্য লার্জেস্ট স্কোয়ার কার্পেট, লিখেন the length of, আমি যে তোমাদের এক্সাম কপি চেক করেছি, তোমরা ম্যাক্সিমাম টাইম সেন্টেন্সগুলো না পুরোপুরি লিখতে চাও না, শুধু শর্টকাট।
ওখানে যা লিখে আছে আমি কিন্তু তাই লিখছি, হ্যাঁ। দ্য লেন্থ অফ ওয়ান সাইড অফ দ্য লার্জেস্ট স্কোয়ার কার্পেট দ্যাট ক্যান বি প্লেসড অন দ্য ফ্লোর। অফিসে দেখা যাচ্ছে উইল বি দা কি এলসিএম না এইচসিএফ বলো তো? রেক্টেঙ্গুলার রুমের চেয়ে তার কার্পেট বড় হবে না, তাই না? ছোট হবে। এইচসিএফ বি দা এইচসিএফ অফ, কার কার এইচসিএফ হবে? 48 and 36. F of 48 and 36. তোমরা এই ম্যাথটা অনেকে এর আগেও করেছো, মানে সুন্দর করে গুছিয়ে না তোমরা করো না, এটা আমার খুবই দুঃখ। কারণ সুন্দর করে লিখে গুছিয়ে করলে না ম্যাথসে নাম্বার দিতে ইচ্ছা করে, আদারওয়াইজ করে না। আসি আবার 48 and 36 এর এইচসিএফ করবো। এই কোন প্রসেসে করবো এইচসিএফ? Sir, where হবে? আর আমি তোমাকে জিজ্ঞেস করেছি অ্যান্সার কি হবে, আমি বলছি কোন প্রসেসে করব। Ladder. 48,36 এটাকে বাংলা মাধ্যমে আমি বলি যে সিঁড়ি ভাঙা পদ্ধতি। আচ্ছা আসেন স্যার 2 দিয়ে করছি স্যার, 2 দিয়ে 24 to the 18 to the 36 আবার 2 12 9 3 4 3 এইচএফ কত হবে? 12। HCF is 2 multiply 3। এলসিএম করলে নিচের গুলো নিতে হতো, তাই না স্যার? ইকুয়াল টু 12। অ্যান্সার যখন 12 আসলে তখন আমরা কি লিখবো বলো তো? দ্য লেন্থ অফ ওয়ান সাইড অফ দ্য লার্জেস্ট স্কোয়ার কার্পেট ইজ 12 মিটার। ক্লিয়ার স্যার? তাহলে কি লিখবো স্যার এখান থেকে? দা এই লেন্থ চলে আসছে, এক লাইনে লিখছিলাম তাই না? এটা আমার সমস্যা, আমি কিন্তু পেঁচায় পোচায় লিখি তো খুব ঝামেলা হয়ে যায়। এই যে দেখেন কার্পেট ইজ কত হবে স্যার? 12 মিটার হবে না? ওকে, আমাদের আউসাফ আসে নাই আজকে না? আউসাফ একদম চুপচাপ থাকে। দেখেন স্যার এই হচ্ছে ম্যাথ, একটু ছোট করে দেই। হ্যাঁ ফুলটা আসছে এক ইয়াতে, ওঠান একটু তাড়াতাড়ি। ওকে স্যার, বি নাম্বার কোশ্চেন কি আছে স্যার? হাউ মেনি সাচ কার্পেটস উইল বি নিডেড, তাই না স্যার? এরকম স্কোয়ার শেপ কার্পেটে এরকম কতগুলো স্কোয়ার শেপ কার্পেট লাগবে? হাউ মেনি সাচ কার্পেটস, সাচ কার্পেটস মানে স্কোয়ার শেপ কার্পেটস উইল বি নিডেড, প্রয়োজন হবে টু কভার দ্য এন্টায়ার ফ্লোর কমপ্লিটলি। মানে আমাকে এখন ক্যালকুলেট করতে হবে তার মধ্যে কতগুলো কার্পেট লাগবে, ঠিক আছে স্যার? স্যার আমাদের যদি নাম্বার অফ দ্য কার্পেট ক্যালকুলেট করতে হয় তাহলে কি কি ক্যালকুলেট করতে হবে? নাম্বার অফ দ্য কার্পেট ক্যালকুলেট করতে হলে কি কি লেন্থ দেওয়া আছে? রেক্টেঙ্গুলার ফ্লোরের লেন্থ আর ব্রেথ দেওয়া আছে না স্যার? এইখান থেকে রেক্টেঙ্গুলার, আচ্ছা যাক সমস্যা নেই। তাহলে রেক্টেঙ্গুলার ফ্লোরের হচ্ছে আপনার লেন্থ এবং ব্রেথ মাল্টিপ্লাই করে কি করতে হবে?
এরিয়া ক্যালকুলেট করতে হবে। আর স্কোয়ার শেপ কার্পেটের যে ওয়ান সাইডের লেন্থ আছে ওইটা থেকে কি করতে হবে, স্কোয়ার শেপ কার্পেটের এরিয়া বের করতে হবে। এবার ডিভাইড করলে অ্যান্সার চলে আসবে আমাদের। ঠিক আছে স্যার, আমরা বি নাম্বার করছি, তাহলে বি নাম্বার দেন। বি নাম্বার দিয়ে আপনি প্রথমে দুইটা সেন্টেন্স আগে লিখে নেবেন, এখনই লিখেন। আমি একটু শর্টকাট করবো আর কি। আমরা বি নাম্বার করছি, হ্যাঁ এটা কই যাবে না তাইলে। আচ্ছা দাঁড়া, ওরা কই নেব আমি বুঝতেছি না। পেছনে বকা দেব স্যার, হলো না। আচ্ছা স্যার, শর্ট করতে গিয়ে শর্ট হয়নি আসলে। আসেন স্যার, এই নাম্বারটা আমি মুছে দিলাম, এখন মনে করুন আমি বি নাম্বারটা করছি, হ্যাঁ ফাইন। বি নাম্বার দিয়ে লেন্থ অফ দ্য রেক্টেঙ্গুলার ফ্লোর এন্ড ব্রেথ অফ দ্য রেক্টেঙ্গুলার ফ্লোর, এই দুটো সেন্টেন্স আগে হচ্ছে আপনি সবার আগে লিখে নেবেন। ওকে, আমি এটা মুছে দিচ্ছি আগের গুলো যা আছে সব ইয়ে করে দেন। হ্যাঁ, আমরা বি নাম্বারে যাচ্ছি, আমি 1 থেকে 2 মিনিটের মধ্যে এটা শেষ করছি। দেখেন স্যার, লেন্থ অফ দ্য রেক্টেঙ্গুলার ফ্লোর, ব্রেথ অফ দ্য রেক্টেঙ্গুলার ফ্লোর, এইখান থেকে আমরা কি বের করবো স্যার, এরিয়া অফ দ্য রেক্টেঙ্গুলার ফ্লোর। দেয়ারফর এরিয়া অফ দ্য length of the area of the rectangular floor is কত হবে স্যার আমার, 48 মাল্টিপ্লাই 36। স্কোয়ার মিটার লিখবো নাকি মিটার স্কোয়ার লিখবো, তোমরা কোনটা লিখো? ওকে, তাহলে লিখবো SQM স্কোয়ার মিটার ইকুয়াল টু 48 এবং 36 লেফট হ্যান্ড সাইডে মাল্টিপ্লাই করে দেখিয়ে দেবে। হ্যাঁ, পেছনে কেন তাকাচ্ছ? হ্যাঁ, ওটা যদি দাও তাহলে তোমাকে যেটা করতে হবে হয় যেটা SQ তে স্কয়ার আর এটা হচ্ছে মিটার, কথা বুঝতে পেরেছো? এইটা না দিয়ে তুমি যেটা করতে পারো মিটার, এটা হচ্ছে স্কয়ার, উপরে যে 2 দাও সেটাও স্কয়ার। তো তুমি যদি এটা লিখো স্কয়ার মিটার তাও হয়, আবার এটা যদি লিখো মিটার স্কয়ার তাও হয়। কিন্তু তুমি যদি এটা লিখো এখানে দিলা SQ আর এখানে দিলা মিটার স্কয়ার, তাহলে কিন্তু ভুল হয়ে গেল, মানে স্কয়ার দুইবার আসলো, স্কয়ার মিটার স্কয়ার। ওকে, কত কত যন্ত্রণা বলো। ওকে, 48 and 36 এর রাফটা এখানে তুমি দেখিয়ে দেবে। 48 আর 36 এর যে মাল্টিপ্লিকেশনের রাফ অবশ্যই দেখাতে হবে। One 7 to 8. Yes. এবার আসেন, আমরা এ নাম্বার থেকে কি পেয়েছিলাম জানো, লেন্থ অফ ওয়ান সাইড অফ দ্য স্কোয়ার, তাই না? তাহলে লিখেন এখানে লেন্থ অফ, আমি একটু দ্রুত লিখবো, দ্রুত করবা। ওয়ান সাইড স্কোয়ার, ওয়ান সাইডের লেন্থ কত ছিল স্যার? 12 মিটার। এরিয়া অফ দ্য স্কোয়ার, এরিয়া অফ দ্য স্কোয়ার বলতে স্যার স্কোয়ার কার্পেটের এরিয়া, হ্যাঁ, ইজ 12 মাল্টিপ্লাই 12। SQ মিটার লিখবো না কি লিখবো, কনফিউজড হয়ে যায়। SQM স্কোয়ার মিটার, 12 12 যা 144 স্কোয়ার মিটার। সো নাম্বার অফ দ্য কার্পেটস, দেখেন স্যার এদিকে, নাম্বার অফ দ্য কার্পেটস ইজ
রুমের এরিয়া কত ছিল স্যার? 1728, রাইট? 1728 ডিভাইডেড বাই 144, এখানে কোনো না ইয়া হবে না, মানে কতগুলো কার্পেট লাগবে। তাহলে স্যার 144 দিয়ে 1728, 144 1 যা 144, 8 2 8, 144 2 যা 228, এই রাফগুলো কিন্তু দেখিয়ে দিব, হ্যাঁ, ইকুয়াল টু 12, সো we need 12 carpets. এই তো ঠিক আছে, ইনশাআল্লাহ আগামীকাল আবার ক্লাস দেব যদি আপনারা আসেন, আর যা যা প্রবলেম আছে খুঁজে বের করে নিয়ে আসবেন। আল্লাহ হাফেজ।